সময় অল্প, এবারে কঠিন চ্যালেঞ্জের মুখে টিম বাংলাদেশ। বোলাররা তো বাঁচিয়ে দিয়েছে প্রথম রাউন্ডে, এবার আসলে ব্যাটাররা রানে ফিরবে কিনা বা কতটা কঠিন হতে যাচ্ছে এবারের চ্যালেঞ্জটা, সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক মনজুর মোর্শেদ। মনজুর মোর্শেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আপনার সাথে আসলে যখন ওয়ার্ল্ড কাপের আগে থেকে কথা হচ্ছিল, শুরু হওয়ার আগে থেকে, যে বাংলাদেশ আসলে আমরা আসলে ভালো কথা কোনোদিনও বলতে পারিনি, সবসময় মন খারাপ করার কথা বলেছি, আমরা দুজনের কেউই হয়তো বিশ্বাসও করতে পারিনি বাংলাদেশ সুপার এইটে যাবে। সেখান থেকে তারা সুপার এইটে কোয়ালিফাই করলো, কিন্তু এখন তো আসলে তারা যে সুপার এইট ডিজার্ভ করে সেটা আসলে সবাইকে দেখিয়ে দেওয়ার পালা। সেই চ্যালেঞ্জটা আসলে কতটা কঠিন? শুভ সকাল কন্যা। চ্যালেঞ্জটা তো অবশ্যই কঠিন। যখন আপনি 35 ঘন্টার ব্যবধানে ভারত এবং অস্ট্রেলিয়ার মতো দুটো দলের বিপক্ষে খেলবেন, তখন চ্যালেঞ্জটা অনেক বড় কঠিন হয়ে যায়। এই দুটো দল দেখেন আইসিসি ইভেন্টগুলোতে খুব ভালো ক্রিকেট খেলে, বিশেষ করে যত পরিণত হয় আসরগুলো তত কিন্তু তারা ভালো খেলতে শুরু করে। স্পেশালি অস্ট্রেলিয়া, তারা হয়তো একটু নড়বড়ে আসরটা শুরু করে, কিন্তু যত গভীরের দিকে যায় আসর তত কিন্তু তারা ভালো ক্রিকেট খেলে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপটা জয় করে। তো টি-20-তে একটা সময় যাচ্ছিল যে অস্ট্রেলিয়া কিন্তু চ্যাম্পিয়ন হতে পারছিল না, কিন্তু সেই খেদও কিন্তু তাদের কেটে গেছে। তো তারা কিন্তু তাদের যে বদনামটা টি-20-তে হয়ে যাচ্ছিল, সেই বদনাম আর এখন কিন্তু তাদের নেই। এখন দেখেন যে তারা যখন গ্রুপ পর্বটা শেষ করলো, কিভাবে শেষ করেছে আমরা দেখেছি যে দুর্দান্ত ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। যেটুকু খেলেছে তাতে তাদের যে মাইটিনেসটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তারা অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছে নর্থ সাউন্ডে, এবং সেটা নামিবিয়ার বিপক্ষে, এবং ম্যাসিভলি নামিবিয়াকে হারিয়েছে। ওই ম্যাচে বিশেষ করে একটা জিনিস আমার আসলে আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে অ্যাডাম জাম্পার বলি। নামিবিয়ার বিপক্ষে ওই ম্যাচে তিনি 4 ওভারে 12 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন। তার মানে কি, নর্থ সাউন্ডের এই উইকেটটা রান প্রসবা হলো, এখানে কিন্তু স্পিন ধরে। তো বাংলাদেশ যখন একটা একাদশ গড়ে, তখন কিন্তু বাংলাদেশের জন্য একাদশের 4টা পেসার রাখা কঠিন হয়ে যায়। এবং বাংলাদেশ কিন্তু ওই যে সংস্কৃতি, 4টা পেসার খেলিয়ে টি-20 ম্যাচ বলেন বা ওয়ানডে ম্যাচ বলেন বা টেস্ট ম্যাচ বলেন, যে ভালো কিছু পাবে, ওই সংস্কৃতি কিন্তু বাংলাদেশের খুব একটা নেই। মাশরাফির আমলে আমরা কিছু ম্যাচ দেখেছি, তাছাড়া কিন্তু বাংলাদেশের ওই কালচারটা নেই। বাংলাদেশ সর্বোচ্চ 3জন পেসার খেলায়, 2জন স্পিনার সেখানে দারুণভাবে সহায়তা করে। তখন হয় কি, কম্বিনেশনটা পারফেক্ট হয়। তো নর্থ সাউন্ডের যে উইকেট, সেখানে বাংলাদেশকে 4 পেসার খেলাতে হবে না, এটা এক প্রকার নিশ্চিত। সেখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এবং বাংলাদেশের এই মুহূর্তে দলগত শক্তির জায়গাটা হচ্ছে বোলিং। সবশেষ ম্যাচে 9 নম্বর হোক আর 10 নম্বর হোক, দুটো উইকেট তো সাকিব আল হাসান পেয়েছেন। সো তাকে, তিনি যে পূর্ণ একটা ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন, সেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে তার বোলিং দিয়ে আর কি। তো তিনি যদি তার 4টা ওভার খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন, এবং ঋষাদ লেগ স্পিনার, যিনি এই ওয়ার্ল্ড কাপে সব থেকে চমক জাগাচ্ছেন লেগ স্পিনে, এই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত লেগ স্পিনার যদি আপনি খোঁজেন, তাহলে নিশ্চিতভাবে ঋষাদ হোসেন। এক্সপার্টরা বলছেন, আমরা তার সম্পর্কে অনেক স্টার্টস দেখছি, গুরুত্বপূর্ণ সময় ব্রেকথ্রু তিনি এনে দিচ্ছেন। সুতরাং আমি বলতে পারি যে নর্থ সাউন্ড আসলে বাংলাদেশের স্পিনারদের বেশ খানিকটা হেল্প করবে। যদিও এটা খুবই রান প্রসবা, কিন্তু বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে বোলারদের দিকে। অস্ট্রেলিয়াকে আসলে চমকে দিতে চায় বাংলাদেশ, এবং সেটা যদি শুরুতে হয়ে যায়, তাহলে সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ হয়ে যাবে। বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে যাওয়ার একটা সমীকরণ খুঁজে পাবে। এতদূর আসার পরে আমরা বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, এইরকম একটা সমীকরণ নিয়ে আসলে খেলতে হবে এভাবে যে, না আমরা অস্ট্রেলিয়াকেও হারাবো, ভারতকেও হারাবো। নিশ্চয়ই এরকম একটা গেম প্ল্যান করেই বাংলাদেশ এখন এগোবে। কনা, নিঃসন্দেহে। কিন্তু অস্ট্রেলিয়ার কথাই আসলে বলছিলেন, বাংলাদেশের প্রথম ম্যাচটা যেহেতু তাদেরই বিপক্ষে, অস্ট্রেলিয়াই হয়তো এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের একমাত্র টিম যারা আসলে ছোটদের বিপক্ষে হারে না, সচরাচর হারে না বিশ্বকাপে, সেটা আমরা দেখতে পাই। আমরা রিসেন্টলি লাস্ট ম্যাচটা যে স্কটল্যান্ডের বিপক্ষে, মনে হচ্ছিল অস্ট্রেলিয়া আসলে হেরে যাবে, শেষ পর্যন্ত আসলে তারা দেখিয়ে দিয়েছে তাদের অ্যাবিলিটি। এরকম একটা দলের বিপক্ষে শুধুই যদি আমরা বোলারদের উপর ভরসা রাখি, তাহলে কি আসলে সম্ভব কিনা, বা ব্যাটারদের পারফরমেন্সের আর কতদিন আসলে তারা সুযোগ নেবে? তারা তো মোটামুটি 4টা ম্যাচ খেলে ফেলেছে, কোনো পারফরমেন্স ছাড়াই বাংলাদেশ চলে এসছে সুপার এইটে। এবার তো আসলে তাদের জেগে ওঠার পালা। কিন্তু তাদের কিন্তু লিমিটেশনস রয়েছে। না, আমরা ব্যাটারদের কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করতে পারবো না, কারণ এইখানে কিন্তু ব্যাটাররা আপনাকে 220 এনে দেবে না। ব্যাটাররা যদি আগে ব্যাট করে, সর্বোচ্চ নর্থ সাউন্ডের যে ক্লাসিক উইকেট, এখানে হয়তো 170-80 বাংলাদেশ করে ফেলতে পারে। তো 170-80 করার পরে সেটা হবে কি, যে ইভেন একটা ম্যাচ, সেই জায়গা থেকে আসলে বোলারদের ম্যাচটা বের করে আনার মানে চেষ্টাটা করতে হবে। আবার যদি দেখেন
যে যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে সেখানেও কিন্তু চ্যালেঞ্জটা বোলারদেরকে নিতে হবে যে অস্ট্রেলিয়াকে একটা খারাপ দিন উপহার দিতে হবে, একটা মডেস্ট টোটালে তাদেরকে আটকে রাখতে হবে, নট মোর দ্যান 160, তারপরে সেটা চেস ডাউন করতে হবে। তো বাংলাদেশের কিন্তু ব্যাটিং এর লিমিটেশনস রয়েছে, বোলিং এ কিন্তু সেটি নেই। বোলাররা কিন্তু দারুণ বল করছেন, বিশেষ করে পাওয়ার প্লেতে এবং বিশেষ করে ডেথ ওভারে দুর্দান্ত বল করছেন হচ্ছে মোস্তাফিজুর রহমান, ইভেন তানজিম সাকিব, তিনি তার মিক্সিং এত চমৎকার করছেন যে সেটা ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং ওই যে ডেথ ওভারের বোলিংটা বাংলাদেশ ভালো হচ্ছে, সেইখানে বাংলাদেশ অবশ্যই আশাবাদী হতে পারে যে অস্ট্রেলিয়াকে তাদের একটা খারাপ দিন উপহার দেওয়ার জন্য। আর শুরুতে যেটা হচ্ছে যে প্রথম 6 ওভারও কিন্তু বাংলাদেশ ভালো বোলিং করছে, সেখানে আমরা তানজিম সাকিবকে দেখেছি ইতিমধ্যে কয়েকটা ম্যাচে, আমরা তাসকিনকেও দেখেছি দুর্দান্ত বোলিং করতে। তো মিডলস ওভারে কিন্তু রিশাদ হোসেন রয়েছে। সুতরাং বাংলাদেশের যে 20টা ওভার সাকিব আল হাসান তো রয়েছেন, সাকিব যত ফর্মেই থাকুক না তাকে কিন্তু মানে হিসেব করেই খেলতে হয় বিশ্বের যে কোনো ব্যাটসম্যানকে। সুতরাং বাংলাদেশের যে 20টা ওভার, ওই 20টা ওভারই কিন্তু খুব ক্যালকুলেটিভ হয় প্রতিপক্ষের জন্য। এখনকার বিবেচনা যে ফর্মে রয়েছে বাংলাদেশের বোলাররা, 4 জন বোলার সবাই 7টা 9টা করে উইকেট পেয়েছেন। তো বোঝাই যাচ্ছে যে ছন্দে রয়েছে একটা বোলিং এর। এখানে যদি সাকিব তার ফর্মটা ফেরেন তাহলে আমরা একটা ভালো স্বপ্ন দেখতেই পারি। টি-20 ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত বোলাররাই জেতায়। আর বাংলাদেশের যেহেতু লিমিটেশনস রয়েছে ব্যাটিং এ, সেহেতু বাংলাদেশ কিন্তু হেভিলি ডিপেন্ড অন বোলার্স, এবং তারা তাদের কাজটা ঠিকমতো করতে পারলে অবশ্যই এখানে জেতা সম্ভব। তারা তো আসলে করছে মনজুর মোর্শেদ, কিন্তু যে আপনি যেটা বলছিলেন যে আগে ব্যাট যদি করে বাংলাদেশ তাহলে 150-60 মানে একটা ডিসেন্ট টোটাল তো আসলে দাঁড় করিয়ে দিতে হবে, বোলাররা যেন সেটা ডিফেন্ড করতে পারে। সেই কাজটাই তো আসলে করতে পারছে না প্রত্যেকটা ম্যাচে। এবং তানজিদ তামিমের কথাই যদি আলাদা করে একটু বলি, তিনি তো আসলে দারুণ করছিলেন, সেখান থেকে তাকে বিশ্বকাপে যখন মূল পর্ব শুরু হলো এরপর মনে হলো তিনি আসলে ছন্দ হারিয়ে ফেলেছেন। লাস্ট দুটো ম্যাচ তিনি পারফর্ম করতে পারেননি, এবং লিটন অন অ্যান্ড অফ, এক ম্যাচে খেলছেন আরেক ম্যাচে খেলছেন না। শান্ত তো আসলে কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছে না, যদিও তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক বেশি সবাই প্রশংসা করছে। সব কিছু মিলে আসলে টপ অর্ডার ফেল করলে আদৌ আসলে সম্ভব কিনা ভালো পারফরমেন্স করা। টপ অর্ডারের দিকে তো অবশ্যই তাকিয়ে থাকতে হবে। যখন মানে সুপার 8টা পুরোপুরি ক্যারিবিয়ানে ফিরেছে তখন আপনি বেশি এক্সপেক্ট করতেই পারেন যে এখন কিন্তু উইকেটগুলোতে রান হবে অধিকাংশ উইকেটে। তার মধ্যেই নর্থ সাউথের উইকেটটা অন্যতম, এখানে প্রচুর রান রয়েছে। আমরা সবশেষ যে ম্যাচটি সেখানেও দেখেছি 10 ওভারে 122 করে ফেলেছে ইংল্যান্ড। তার মানে কি ওভার প্রতি 12রও উপরে রান তুলেছে তারা, অবিশ্বাস্য স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো এটা সম্ভব, এখানে আপনি ওভারের প্রতি 10-12 রান করেই করা সম্ভব। এবং এই জায়গাটিতে বাংলাদেশের টপ অর্ডার যদি ক্লিক না করে তাহলে কোথায় করবে বলেন এরকম একটা প্লাসিড উইকেটে? আমরা এই বিশ্বকাপে যে টপ 5 বোলার্সের যে পরিসংখ্যান দেখছি সেখানে দেখছি যে টপ 5 এর মধ্যে 5 নম্বরে হচ্ছে তানজিম সাকিব, ওরও বোলিং গড় বোধ হয় 7 পয়েন্ট সামথিং। মানে হঠাৎ করে দেখে মনে হয় কি যে টপ 5 এ যারা রয়েছেন বা টপ 6 এ যারা রয়েছেন তারা বোধ হয় এই ইকোনমিতে বল করেছেন। ইকোনমি না রে ভাই, এটা হচ্ছে গড়। তাহলে কতটা খারাপ উইকেটে এবার আইসিসি ইভেন্টটা হচ্ছে। আমার কখনোই মনে পড়ে না যে এতটা বাজে উইকেটে আইসিসির কোনো ইভেন্ট হয়েছে। এবং সেইখানে ফজল ফারুকী 12টা উইকেট নিয়েছেন, তার বোলিং গড় 6 পয়েন্ট সামথিং। তারপরে যারা যে 3-4 রয়েছে তানজিম সাকিব সহ প্রত্যেকেরই বোলিং গড় হচ্ছে 6-7 পয়েন্ট সামথিং। তার বোধহয় একজনের বোধহয় 8 পয়েন্ট সামথিং। দেখলে হঠাৎ করে মনে হবে যে এই বোলাররা বোধহয় এই ইকোনমিতে বল করেছেন। ইকোনমি না, ওটা হচ্ছে গড়। তাহলে বুঝতেই পারছেন যে কতটা বাজে উইকেটে ক্রিকেটটা হচ্ছে। এইখানে হয়তোবা কিছুটা সান্ত্বনা খুঁজে পেতে পারে বাংলাদেশ যে না, তাদের টপ অর্ডার ফেইল করছে, পৃথিবীর বাকি দেশগুলোরও অধিকাংশ টপ অর্ডার কিন্তু ফেইল করেছে এখানে। তো সুপার 8 এর আগে গ্রুপ পর্বে অনেক মিনোস ছিল, তাদের কারণেই হয়তো খানিকটা বোলারের সুবিধা পেয়েছেন। এখন কিন্তু আর মিনোস নেই। ইভেন ইউএসএ যে ক্রিকেটটা খেলেছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এবং এই বিশ্বকাপে, তাদের যুক্তরাষ্ট্রকে কিন্তু আসলে কড়াই গন্ডাই হিসেব করেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রিকেটটা খেলতে হবে প্রতিপক্ষদের। সুতরাং এখন আর অন্তত ওই মানে এই অজুহাতে পার পাওয়া যাবে না যে উইকেট খুব খারাপ। মনে হয় যে অনেকগুলো উইকেট এখন ভালো হবে এবং কিছুটা হলেও রান হবে বলে আমার মনে হচ্ছে এখনকার উইকেটগুলোতে। সেখানে বাংলাদেশের টপ অর্ডারের কিন্তু ক্লিক করা অবশ্যই দরকার রয়েছে। নাজমুল শান্ত তার ক্যাপ্টেন্সির জন্য প্রশংসিত হচ্ছেন, কিন্তু ব্যাটিংটার জন্য কিন্তু বিপুলভাবে সমালোচিত হচ্ছেন। লিটন দাসও নিজের ছায়ার মধ্যে রয়েছেন। তানজিদ তামিমের কাছ থেকেও আমরা সেই মানে এক্সপ্লোরটা দেখি নাই, যে নিজেকে আবিষ্কার করা, যেটা তানজিম সাকিব করে ফেলেছেন তার বোলিং দিয়ে। তানজিদ তামিমের কাছ থেকে আমরা ওটা প্রত্যাশা করছি তার ব্যাটিং দিয়ে, তো না।
নিশ্চয়ই সব দিন তো আসলে নেপালের বিপক্ষে যেমন 106 রান করেও বাংলাদেশ ম্যাচ জিতে গেছে, এটা তো আসলে পসিবল না যে যখন আসলে প্রতিপক্ষ থাকবে অস্ট্রেলিয়া এবং ভারতের মতো, এবং আফগানিস্তান তো এবার দারুণ ক্রিকেট খেলেছে, যদি লাস্ট ম্যাচটা যদিও তারা আসলে হেরে গেছে সেখান থেকে। আমরা যদি একটু বোলিং নিয়েই কথা বলি, কারণ আলোচনার জায়গাটা বোলিংয়ের জায়গাটাই, ব্যাটাররা তো আসলে পারফর্ম সেভাবে করতেই পারছে না, কোনো মতে আসলে তারা 20টা ওভার খেলার চেষ্টা করছে। মুস্তাফিজুর রহমান, তাকে নিয়ে আসলে খুব বেশি কনফিউশন ছিল, বা যদি বলি যে তিনি আসলে আইপিএলে যে পারফরমেন্সটা করেছেন সেইটা ধারাবাহিকতা রাখতে পারবেন কিনা বিশ্বকাপে, এটা একটা তার জন্য চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে মুস্তাফিজুর রহমান যেভাবে আসলে বল করে যাচ্ছেন, ইকোনমির যে রেটের কথা আপনি বলছিলেন সেখানে টপ 3-তে তিনি আছেন, এবং 19 নম্বর ওভারে তিনি আসলে যেভাবে দলকে সার্ভিস দিচ্ছেন, ডেথ ওভারে তাকে আসলে কেউ খেলতে পারছে না, এটা হচ্ছে এখন রিয়েলিটি। সবকিছু মিলে মুস্তাফিজের পারফরমেন্স কেমন দেখছেন? অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ওর যে ইকোনমিটা, সেটা মনে হয় আমি যদি ভুল না করে থাকি 3.43। কি অবিশ্বাস্য! একটা বোলার তার অধিকাংশ ওভার করছেন পাওয়ার প্লেতে এবং ডেথ ওভারে, এবং তার ইকোনমিটা দেখেন 3 পয়েন্ট সামথিং, মানে 3.5ও না বোধ হয়। তাহলে কি অবিশ্বাস্য বোলিংটা তিনি করছেন ডেথ ওভারে। তার খেলাটা সবচেয়ে দুষ্কর হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের জন্য। উইকেটটাও তাকে যথেষ্ট সাপোর্ট করেছে। দেখেন 6 মাস আগে মুস্তাফিজ যে দলে থাকবেন তার কোনো নিশ্চয়তা ছিল না, যে ফর্মে তিনি ছিলেন। এরপরে আইপিএলটা খেললেন, দুর্দান্ত ফর্ম দেখালেন সেখানে, তারপরে তিনি ন্যাশনাল টিমে সেটা জারি রেখেছেন। তো বাংলাদেশ টিমে এখন কিন্তু কারো পজিশনে, মানে মোস্তাফিজের মতো একজনের পজিশনে কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না। শরীফুল এত ভালো বল করছিলেন, অন্যরা এত ভালো বল করছিলেন যে থ্রেট হয়ে গিয়েছিলেন। মোস্তাফিজ খুব একটা ভালো করতে পারছিলেন। 6 মাস আগেও কিন্তু আমরা বুকে হাতে বলতে পারছিলাম না যে মোস্তাফিজুর রহমান অটো চয়েস বিশ্বকাপের জন্য, এতটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছিল না। আইপিএল এর মাধ্যমে তিনি তার ফর্মে গেট ব্যাক করেছেন, এবং তারপরে যেটা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি যে মোস্তাফিজ কতটা দুর্দান্ত ফর্মে রয়েছে। এবং নাজমুল সাত্তর ক্যাপ্টেন্সির যে প্রশংসা, সেখানে একটা বড় জায়গা হচ্ছে তিনি মোস্তাফিজুর রহমানকে প্রপারলি ইউজ করতে পারছেন। তার নিজের অফ ফর্মটা তিনি যখন ফিল্ডিং করছেন তখন তার মাথায় থাকছে না, এবং খুব বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি করছেন। তো এটা বাংলাদেশের জন্য খুব খুব কাজে দিচ্ছে। এবং আমি অবাক হচ্ছে একজন ক্রিকেট ফ্যান হিসেবে, যে যখন আপনার মূল দায়িত্ব আপনার ব্যাটিং, এবং সেটাতে আপনি যখন অফ ফর্মে রয়েছেন তখন সেটা আপনার ক্যাপ্টেন্সিতে চাপ হয়ে দেখা দিচ্ছে না। তো নাজমুল শান্তর মধ্যে এক ধরনের কিন্তু ডেপথ রয়েছে, যে সেটা হচ্ছে চাপকে জয় করা, অর্থাৎ এক ধরনের স্কিলটা রয়েছে যে চাপটা হজম করা। এটা ভালো লাগছে যে হয়তোবা একজন লম্বা দৌড়ের ঘোড়া হওয়ার পেছনে এটা তার একটা খুব শক্তিশালী দিক হয়ে উঠবে, যে নিজের অক্ষমটাকে তিনি দলের জন্য, দেশের জন্য এক পাশে রেখে দলকে পরিচালনা করতে পারছেন। সেইটা আমরা এই বিশ্বকাপে দেখতে পাচ্ছি। তিনিই তো আসলে বাংলাদেশকে বিশ্বকাপে এরকম 3টা ম্যাচ জিতিয়েছেন, বাংলাদেশের আর কোনো ক্যাপ্টেন তো পারেননি, তার নেতৃত্বে তো বাংলাদেশ জিতলো। সেখান থেকে আসলে যেটা আসলে বলছিলেন অবভিয়াসলি, যে এই দলের ক্যাপ্টেন্সি করার যে চাপটা, সেই চাপটা থেকে তিনি আসলে নির্ভর হতে পারছেন, পারফরমেন্সে সেই চাপটা আমরা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই যে কন্টিনিউশনটা বাংলাদেশ শুরু করছে সেটা থাকবে আসলে সুপার 8-এ, সে প্রত্যাশায় রাখতে চাই। মঞ্জুর মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের সুপার 8-এর প্রেডিকশন নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে। আমাদের সাথে আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ।